বয়স ভেদে এর ভিন্নতা আবার ভিন্ন রকম। যেমন দেখা যায় যে 15 থেকে 25 বছরের মেয়ে একরকম ব্যথা নিয়ে আসছেন, আবার 60 বা তদূর্ধ্ব মহিলাও অন্যরকম ব্যথা নিয়ে আসছেন, আবার রিপ্রোডাক্টিভ ওমেন যারা যেমন 35 থেকে 45 এরাও হচ্ছে অন্যরকম ব্যথা নিয়ে আসেন। সবার ব্যথার ভিন্নতা বিভিন্ন রকম, তবে সবার কমন সাইড যেটা অবস্থানগত দিক থেকে তাদের ব্যথাটা লোকেশন একই জায়গায়, যে সেটা নিচের পেট, এবং মহিলাদের নিচের পেটের ব্যথাটাই আমরা বেশি পেয়ে থাকি। এর অবশ্য একটা কারণ আছে, যে আমাদের যে মহিলাদের অঙ্গ পেলভিক অর্গান যেটা বলি, আমাদের বড় যেটা জরায়ু নালী, তারপরে হচ্ছে ডিম্বাশয় ডিম্বনালী, সবই কিন্তু আমাদের এই তলপেটের এই জায়গাটুকুর মধ্যেই আছে। সো ব্যথাটা আমাদের এই দিকের ব্যথাই বেশি। এই জন্য একটা মজার ব্যাপার হচ্ছে যে আমাদের দেখা যায় যে মহিলা পেশেন্টরাই কিন্তু তলপেট ব্যথা বলছেন, পুরুষ পেশেন্টরা কিন্তু তলপেট ব্যথা বলছেন না। আর এরকম কি কোনো ব্যাপার আছে, যেমন হচ্ছে যে মেনস্ট্রুয়েশনের সময় আসলে মেয়েদের ব্যথাটা হয়, এটা কোন বয়সে বেশি হয় এবং কেন হয় এবং কিভাবে সেটা রিডিউস করা যায়? আচ্ছা, এটা আপনি একটা খুব ভালো কথা বলছেন, কারণ আমরা যদি দর্শকদের সুবিধার্থে একটু বুঝিয়ে বলি যে মাসিকের মানে দুই রকমভাবে ব্যথাটাকে ভাগ করা যায়, যে একটা মাসিকের সময় ব্যথা, মাসিকের সময় ছাড়া ব্যথা, মানে পিরিয়ডের সময় ব্যথা এবং উইদাউট পিরিয়ড ব্যথা। তো পিরিয়ডের সময় যে ব্যথা, সেটাকে আবার আমরা বিভিন্ন বয়সের শ্রেণীকোঠায় ফেলতে পারি ক্লাসিফিকেশনের মধ্যে। যেমন একজন মেয়ে যদি দেখা গেল যে 15 থেকে 20 বছরের একটি মেয়ে মাসিকের সময় ব্যথা নিয়ে আসতেছে, তাহলে তার ক্ষেত্রে আমরা হচ্ছে প্রাইমারি ডিসমেনোরিয়া যেটা, সেটাই ধরি, এবং সেটা হচ্ছে জরায়ুর একটু সমস্যাগত, তবে ফাংশনাল বা এটা খুব বেশি জটিল বিষয় না। তারপরে যদি একটু বয়স বাড়ান, যে যদি দেখা যায় যে 25 থেকে 35 বছরের মহিলা, সেই ক্ষেত্রে দেখা যায় যে মাসিকের সময় যদি তলপেট ব্যথা হয়, সেই ক্ষেত্রে জরায়ুর যে যদি টিউমার থেকে থাকে, ইনফেকশন থেকে থাকে, সেই জন্য হতে পারে এন্ডোমেট্রিওসিস, টিউবের ইনফেকশন। এছাড়াও আপনার যদি মাসিকের যদি শেষ দিকে আসেন, মানে আমাদের দেশে মাসিক তো আসলে 50 বছরে শেষ হয়ে যায়, যদি তার আগের দিকটাতে আমরা দেখি 40 বছর, 35 থেকে 40 বছর, এই দিকের কিছু মহিলা আসেন, তাদের মাসিকের সময় হঠাৎ ব্যথা, মানে এত বছর ভালো ছিলেন, হঠাৎ মাসিকের ব্যথা, এটা তাদের কাছে নতুন আর কি। এটা খুব কমন, এটা কমন না এমন না, এটাও খুব কমন। এটাও মানে তাদেরকে খুব চিন্তিত করে তোলে এবং তারা ডাক্তারের শরণাপন্ন হন। আর মেয়েদের কোমর ব্যথার প্রসঙ্গে যদি আসি, যে লিগামেন্টগুলো কখনো কি লুজ হয়ে যায় এবং সেই জন্য কি কোনো ব্যথা হতে পারে? এটাও একটা খুব ভালো কথা, যে আমাদের আসলে লিগামেন্ট লুজ হয় একটা প্রেগনেন্সি পিরিয়ডে আমাদের হরমোনাল কারণে লিগামেন্টগুলি লুজ হয়ে যায়। তখন আমাদের যে জয়েন্টগুলি থাকে সেগুলি ফ্রিলি মুভমেন্ট করতে পারে না, লুজ হয়ে যাওয়ার জন্য একটার সাথে আরেকটা চলে আসে কন্টাক্টে, তখন তাদের এই ব্যথাটা হয়। আচ্ছা, আর আমি এবারে যেহেতু কোমর ব্যথা প্রসঙ্গে জানতে চাচ্ছি, এবারে আমি একটু শফিউল্লাহ প্রধান আপনার কাছে জানতে চাইব যে প্রেগনেন্সির পরে কোনো এক্সারসাইজ কি দেওয়া হয়? হ্যাঁ, আপনাকে অনেক ধন্যবাদ। আসলে আজকের বিষয়টা একটু ব্যতিক্রম আমাদের, সেটা হচ্ছে মহিলাদের পেট ও কোমর ব্যথার ব্যাপার, এবং যেহেতু একজন গাইনোকোলজিস্টও আছেন, আমাদের জন্য রোগীদের জন্য খুবই সুবিধা হবে, কারণ হচ্ছে ডায়াগনোসিসটা খুবই ইম্পর্টেন্ট। আমাদের কাছে প্রায় এই রোগীগুলো আসে, এবং আপনি যে কথাটা বললেন যে প্রেগনেন্সির পরে কোমর ব্যথার ক্ষেত্রে আমরা কি করে থাকি, খুবই ইম্পর্টেন্ট। উন্নত বিশ্বে কিন্তু প্রত্যেকটা ডিসিপ্লিন কিন্তু আলাদা আলাদা, এবং রেসপেক্টিভ ডিসিপ্লিনগুলো অনেক আপডেটেড। আমাদের দেশেও কিন্তু পিছিয়ে নেই আমরা, বাট জনসচেতনতার এখনও অভাব আছে। যেমন আমি যদি প্রেগনেন্সির পরের কথাই বলি, যেহেতু আপনি কোশ্চেন করেছেন, যে পোস্ট ডেলিভারি বা সেটা সিজারিয়ান সেকশনই হোক বা নর্মাল ডেলিভারি হোক, হলে মহিলাদের যেটা হয় যে তাদের কিছু অ্যাবডোমিনাল মাসেল অনেক মানে বাল্জ হয়ে যায়, উইক হয়ে যায়, এবং একই সাথে ব্যাকের যে মাসেল, যেটা আপা বলছিল যে ডিউরিং প্রেগনেন্সিতে আপনার লিগামেন্টগুলো খুব লুজ থাকে, বিভিন্ন কারণ হরমোনাল ব্যাপার থাকে। তো আফটার ডেলিভারি এই জিনিসগুলো তখন রুগীর বোঝা যায় যে রুগী তখন আমাদের কাছে কোমর ব্যথা নিয়ে আসে, বা অন্যান্য ফিজিক্যাল বিভিন্ন তার দুর্বলতা নিয়ে আসে বা বিভিন্ন সমস্যা নিয়ে আসে। হয়তো প্রেগনেন্সিতে সে কিন্তু ওভাবে বলে না, বা ওনারা হয়তো বলে দেয় যে আপাতত বাচ্চাটা
সুস্থ হোক, তারপরে আপনি এটা নিয়ে বা ব্যথার ওষুধ নিয়ে বা অন্য ডাক্তারের কাছে যান। কিন্তু আফটার ডেলিভারি কিন্তু তখন রিহ্যাবিলিটেশন একটা বিশাল সাবজেক্ট হয়ে দাঁড়ায়। কারণ হচ্ছে যদি সে সিজারিয়ান সেকশনই হোক বা নর্মাল ডেলিভারি হোক, এই যে দীর্ঘ 9 মাস, যে কয় মাস সে বাচ্চাটা পেটে থাকার কারণে কয়েকটা সমস্যা হয়। একটা হচ্ছে তার অ্যাবডোমিনাল মাসেলসগুলো উইক হয়ে যায়, ব্যাক মাসেলস যে বিভিন্ন স্পাইনাল মাসেলসগুলো উইক হয়ে যায়, এবং আমরা যে বারবার বলছি যে মানুষের শরীরে যে লাইন অফ গ্রেভিটি থাকে, মানে স্পাইনে যে আমরা মেকানিক্যাল যে কার্ভেচার থাকে, কার্ভেচারে কিন্তু সমস্যা হয়, এবং লাইন অফ গ্রেভিটি ডিউরিং প্রেগনেন্সিতে শিফট হয়ে সামনে চলে যায়। সাধারণত নর্মাল যারা আমরা নর্মাল, সেটা মহিলা হোক বা পুরুষ হোক, আমাদের সেকেন্ড স্যাক্রাল ভার্টেব্রা খুব কাছাকাছি দিয়ে লাইন অফ গ্রেভিটি পাস করে। যখন তার প্রেগনেন্ট ওমেন হয় তখন কিন্তু সেটা আরও সামনে ফ্রন্টে শিফট হয়ে যায়, যার কারণে ব্যাক মাসেলের উপরে এই যে 8-9 মাস একটানা কন্টিনিউয়াস স্ট্রেস পড়তে থাকে। এই কারণে মেরুদণ্ডের অনেক ছোট ছোট ইনজুরি হতে পারে, যেটা আমরা প্রায় রোগী পেয়ে থাকি পোস্ট ডেলিভারি কোমর ব্যথা। আমরা যদি এমআরআই করি বা বিভিন্ন ফিজিক্যাল এক্সামিনেশন করি, দেখা যায় যে ডিস্কের সমস্যা হয়েছে বা হচ্ছে, পিছনে মাসেলগুলো স্প্রেন হতে পারে বা স্ট্রেন হতে পারে, যেটা আমি যদি বুঝাইতে চাই যে স্পাজমা, খিচুনি ধরে থাকা বা টাইট হয়ে থাকা, অনেক সময় ফ্ল্যাসিড হয়ে থাকা, এই জাতীয় সমস্যাগুলা পরবর্তীতে হতে পারে। সেই ক্ষেত্রে মাকে কিন্তু আপনার রিহ্যাব চিকিৎসায় যেতে হবে বা পুনর্বাসনে, আমরা যারা পুনর্বাসন নিয়ে কাজ করি, তার ব্যাক মাসেলকে স্ট্রেনদেন করতে হবে বিভিন্ন এক্সারসাইজের মাধ্যমে, থেরাপিউটিক এক্সারসাইজ, তার অ্যাবডোমিনাল মাসেলকে স্ট্রেনদেন করতে হবে, তাকে আবার ফিট করতে হবে। কারণ সে হয়তো যদি একটা বেবি হয়ে থাকে, সে আবার দেখা যাবে কয়েক বছর পর আরেকটা বেবি নিতে পারে। নট অনলি দ্যাট, তার ব্যক্তিগত জীবনে বা সে যদি প্রফেশনাল ওয়ার্ক করে বা তার চলাফেরা দৈনন্দিন অ্যাক্টিভিটিসকে তাকে আবার কিন্তু ফিট করা আমাদের জন্য জরুরি। সেই জন্য উন্নত বিশ্বে কিন্তু এটা অটোমেটিক হয়ে যায় যে তারা আফটার ডেলিভারি সে আবার চলে যায় আমাদের কাছে, আমরা আবার তাকে বিভিন্ন এক্সারসাইজগুলো শিখিয়ে দিই, বা যদি তার কোনো কমপ্লিকেশন অ্যারাইজ করে, কম্বাইন্ড একটা অ্যাপ্রোচে আসলে ওখানে অবশ্যই এটা আমরা বলি গ্রুপ ওয়ার্ক এবং রিহ্যাব টিম ওয়ার্ক। এখানে ডেলিভারি পরে একরকম থেরাপি হবে, বা ডিউরিং প্রেগনেন্সিতে একরকম হবে, অথবা আরও ব্যাপার আছে, যদি কোনো রুগী সে যে কনসেপ্ট করা তারা প্ল্যান করে থাকে কাপল, সেক্ষেত্রে সেটা হচ্ছে মানে এই কনসেপ্টের আগে তাকে কিন্তু ফিট করতে হয় রুগীকে। সেক্ষেত্রে আবার আমরা বিভিন্ন থেরাপিউটিক এক্সারসাইজ আছে, তার ব্যাক মাসেলের স্ট্রেনথেন বাড়ানো, এগুলো আমরা কিন্তু করে দেই। এবং এটা সারা ওয়ার্ল্ডই কিন্তু সবাই জানি যে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, সেটা যদি আগে থেকেই তাদের করা হয়, এটা আসলে অনেকেই জানে না বলে হয়তো বা শুরু করতে পারে না, কিন্তু এটা করা আসলে খুবই ইম্পর্টেন্ট। এমন কি কখনো হয় যে সিজার হয়েছে, সিজারের পরে কেউ কমপ্লেইন করে যে তার কোমর ব্যথা, অনেক সময় দেখা যায় যে স্পাইনাল অ্যানেস্থেসিয়া দেওয়া হয়, ওটাকেই ধরে নেয় কারণ হিসেবে? জি, আপনি খুবই একটা সুন্দর প্রশ্ন করেছেন, এবং এটা রুগীদের জানার দরকার। এই কোশ্চেনটা কিন্তু হয়তো কোনো রুগীও করতো, প্রায় করে। এমন হয় না, আমার মনে আপও জানে যে পোস্ট ডেলিভারি সে সিজারিয়ান সেকশন হলে প্রত্যেকটা রুগী কোমর ব্যথার কমপ্লেইন করে, এভরি পেশেন্ট। এবং আপনি যেটা বলছেন যে তাদের ধারণা যে স্পাইনে যে ইনজেকশন দিয়েছে এই কারণে মনে হয়েছে, এটা একটা ভ্রান্ত ধারণা। আমি এজ এ স্পেশালিস্ট হিসেবে বলবো, কোনো মেরুদণ্ডে ইনজেকশন দেওয়াতে কোমর ব্যথাটা আসলে হয় নাই। কোমর ব্যথাটা তার ডিউরিং বিফোর প্রেগনেন্সিতেই হয়েছিল, অথবা মহিলাদের প্রায় কোমরে ব্যথা নিয়ে থাকে, বিকজ তাদের পারিবারিক কিছু কাজ আছে যেটা তাদের করতে হয়, নিচে বসে বসে প্রফেশনাল কাজেও করতে হয়, যার কারণে তার হয়তো কোমর ব্যথাটা ছিল। প্রেগনেন্সিতে তার যে বললাম ইতিপূর্বে যে তার লাইন অফ গ্রেভিটি শিফট হয়, মেকানিক্যাল সমস্যা হয়, মাসেলস উইক হয়ে যায়, লিগামেন্টগুলো ফ্ল্যাসিড হয়ে যায় বা হয়ে যায়, এই সকল কারণে কিন্তু তার আস্তে আস্তে এই ব্যাকের বিভিন্ন কোমরের বিভিন্ন সমস্যাটা তৈরি হয়। যখন ডেলিভারির পরে সে কিন্তু তখন তার এতদিন তো সে বেবির উপরে ছিল, তার মানে মূল ইয়াটাই ফ্যামিলিটাই টোটালি যে আপাতত ডেলিভারিটা হোক, দেন তখন তার এই কোমর ব্যথার অ্যারাইজ করে, তখন হয়তো আমাদের কাছে আসে রোগীর ধারণা যে মেরুদণ্ডে ইনজেকশন দিয়েছে তা থেকে হচ্ছে। এটা একেবারে ভ্রান্ত ধারণা। আমরা এই বিষয়গুলো আরো কথা বলবো, একটা ফোন নিয়ে আসি। অবশ্যই। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। জি, আমি একটু কথা বলতে যাচ্ছিলাম ম্যাডামের সাথে। জি জি, কোথা থেকে বলছেন, কে বলছেন? জি, আমি ঢাকা ফার্মগেট থেকে বলছিলাম, তানজিন আক্তার। জি, আপনার প্রশ্ন করুন। জি, আমার আজকে 6 মাস 1 বছর যাবত আমার মানে বাম সাইডে মানে রানের চিপার এই সাইডে ব্যথা, মানে এই ব্যথাটার আমি কোনো সলিউশন পাচ্ছি না। এবং মানে জাস্ট একটা পরীক্ষা করানো হয়েছিল, পরীক্ষাতে আমার মানে লেফট সাইড এবং রাইট সাইড দুই সাইডে সিস্ট ধরা পড়ছে, কিন্তু ডাক্তার বলতেছে যে আসলে সিস্টের জন্য পেন হওয়ার কথা না। আমি পেন কিলার অনেক খাই, পেন কিলার খেলে আমার ব্যথাটা কমে থাকে, বাট আবার ওষুধ যখন খাওয়া বন্ধ করে দেয় আবার ব্যথাটা মানে চলে আসে। আর আমার 2012 সালে একটা বেবি নষ্ট হয়েছিল, তখন আমি একটা মানে
হসপিটালের নার্সের কাছ থেকে এমআর করাইছিলাম, ডিএনসির মতো একটা করাইছিলাম, তখন ডাক্তার ছিল না, ফ্রাইডে ছিল। তো এখন আমি বুঝতেছি না আমার মানে এটা সলিউশনটা কি, মানে কি করতে হবে। আমি ব্যথাটা নিয়ে মানে অনেক মানে কষ্ট পাচ্ছি। ধন্যবাদ দর্শক, আপনার প্রশ্নের জন্য সমাধানটি শুনে নিন। একটু ছোট করে আমরা সমাধানটি দিব। আচ্ছা, উনি যেটা বলেছেন যে উনি বয়সটা কত বলেছেন, বয়সটা বোধহয় বলেন না। উনি যদি এমন হয়ে থাকে ওনার ওয়েটটাও জানা দরকার। আর সিস্ট উনি হয়তো আলট্রাসোনোগ্রামের কথা বলেছেন, যে আলট্রাসোনোগ্রাম 2টা সিস্ট ওভারিতে সম্ভবত আছে। তবে সিস্টের আমাদের ক্যারেক্টার দেখতে হবে, যে সিস্টটা কি সিম্পল সিস্ট নাকি এটা কমপ্লেক্স সিস্ট, সেটার উপরে ব্যাপার আছে। তারপর সিস্ট নাম্বারের উপরে ব্যাপার আছে, তারপর তার সাইজের উপরে ব্যাপার আছে, তার মেনস্ট্রুয়াল ইরেগুলারিটি আছে কিনা বা তার সাবফার্টিলিটি আছে কিনা সেটাও দেখা যাচ্ছে। তার একটা ইম্পর্টেন্ট হিস্ট্রি হচ্ছে যে সে একটা মানে অ্যাবর্শনের হিস্ট্রি দিয়েছে, এটাও তার জন্য জরুরি। কারণ তার যদি দেখা যায় যে বায়োল্যাটারাল সিস্ট এবং তার সাথে যদি বাচ্চার অ্যাবর্শন এইগুলি রিলেটেড থাকে, আমরা বলি পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ, সেই সঙ্গে যদি তার মেনস্ট্রুয়াল ইরেগুলারিটি থাকে এবং তার বাচ্চার এরকম অ্যাবর্শন অথবা বাচ্চা হচ্ছে না, এই প্রবলেমটা থাকে, ওয়েট বেশি থাকে, এই সবগুলিকে আমরা কম্বিনেশনে পরীক্ষা নিরীক্ষা করে কনফার্মেশন আসার পরে এটা ভালো চিকিৎসা আছে যত তাড়াতাড়ি। এবং এটার সুবিধাটা হচ্ছে যে উনি যত তাড়াতাড়ি চিকিৎসা নেবেন ওনার আউটকাম তত ভালো হবে, ওনার রেজাল্টটা তত ভালো হবে। আমরা আসলে এই বিষয়টা আরও জানবো, এবং পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ একটা ডিজিজ আছে, সেটা আরেকটু জানবো। এটার সাথে সাধারণত দেখা যায় যে ফিজিওথেরাপি একটা রিলেশন থাকে। যদি ছোট করে একটু পিআইডি সম্পর্কে বলেন, দেন আমি এটার ফিজিওথেরাপিতে চলে যাব। আচ্ছা, পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ বা পিআইডি, এটা হচ্ছে আমাদের আসলে এটা মেইনলি সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ বা স্বামী স্ত্রীর মিলনের মাধ্যমে যায়, এছাড়া অন্য উপায়েও যেতে পারে। তবে এই ডিজিজগুলি হচ্ছে আমাদের নিচের জননাঙ্গ থেকে উপরের জননাঙ্গে ইনফেকশনটা ছড়িয়ে যায়। এবং এটার সবচেয়ে খারাপ ইফেক্ট হচ্ছে এটা আমাদের ফার্টিলিটিকে একদম ডিস্ট্রয় করে দেয়, এবং যার ফলশ্রুতিতে একদম ফার্টিলিটিকে ডিস্ট্রয় করে দেয়, মানে সন্তান হওয়ার যে পসিবিলিটিটা একদমই নষ্ট হয়ে যায়, পসিবিলিটিটা একদমই নষ্ট হয়ে যায়। অনেক ক্ষেত্রে আইভিএফ ছাড়া এদের কোনো আর ট্রিটমেন্টই থাকে না। তবে যদি এটা টেস্ট টিউব বেবি বলে থাকি আমরা, ইন ভিট্রো ফার্টিলাইজেশন, টেস্ট টিউব বেবি নামে যারা সবাই চেনে। তবে যেটা হচ্ছে যে ইনফেকশনটা যদি আমরা জানি, ইনফেকশনটা যদি ছড়িয়ে যাওয়ার আগে আর্লি স্টেজে ধরা যায় সেটা হচ্ছে খুব ভালো হয়। আর্লি স্টেজে যারা ব্যথা ট্যাথা নিয়ে মহিলারা বসে থাকবেন না। আমাদের শুধু একটাই কথা যে আপনার কোনো সমস্যা নিয়ে আপনি ঘরে বসে থাকবেন না। এখন চিকিৎসা একদম আপনাদের ঘরের দুয়ারে পৌঁছে গেছে, তো আপনারা ঘরে বসে থাকবেন না, ঘর থেকে বের হন, এটা হচ্ছে আমার মেসেজ। আর এই যে পিআইডি অল্প অল্প ব্যথা প্রথম থেকে শুরু হচ্ছে, কেয়ার করতেছেন না, কিন্তু এটা তার খুব খারাপ ইফেক্ট করতেছে। এবং আমি যদি ফার্টিলিটির কথা ছেড়েই দিই, হয়তো বা তার বাচ্চা আছে আগে, সে ফার্টিলিটি নিয়ে এতটা চিন্তিত না, সেই ক্ষেত্রে তার যেটা হবে তার ব্যথা হবে, এবং এটাকে আমরা শেষ পর্যন্ত গিয়ে ক্রনিক পেলভিক পেন, এই পেনের কোনো চিকিৎসা মানে সত্যিকার অর্থে মেডিসিন দিয়ে এই পেনের কোনো চিকিৎসা করা যায় না, এবং এটা সাইকোলজিক্যাল ইনভলভমেন্ট হয়ে যায়। এবং এই ক্ষেত্রে মানে ফিজিওথেরাপির খুব ভালো রোল আছে, ফিজিওথেরাপি, লেজার, অত্যাধুনিক চিকিৎসাগুলির খুব ভালো রোল আছে। এটা আমি পিআইডি সম্পর্কে একটু জানতে চাইবো যে পিআইডি তে পার্টিকুলারলি ফিজিওথেরাপির কি ভূমিকা রয়েছে? অবশ্যই এটা বিশাল ভূমিকা আছে। তবে আমি যেটা বলবো যে ডক্টর উমানাক যেটা বলছে যে আসলে বসে না থাকা, মানে এটা সমস্যা হয়েছে অ্যাকিউট স্টেজে যদি আসে তাহলে হচ্ছে খুবই ভালো, মানে ক্রনিক করে নিয়ে আসাচ্ছে আমি বলবো। কারণ হচ্ছে ক্রনিকে তার বিভিন্ন সমস্যা তো হবেই, যেটা আপা বলছিল বিভিন্ন পরবর্তীতে, পাশাপাশি তার ইকোনমিক্যাল সমস্যা হবে, মানে এটা খুবই ইম্পর্টেন্ট। মানে আমরা তো রুগী দেখতে হয়, মানে বিভিন্ন লেভেলে রুগী আসে, রোগীর ইকোনমিক্যাল ব্যাপারটা অনেক জড়িত। কারণ দীর্ঘদিন যদি যখন কখন পিআইডি ক্রনিক হয়, দীর্ঘদিন ট্রিটমেন্ট নিচ্ছে বা কিছু মানে কিছুদিন হয়তো কিছু ট্রিটমেন্ট নিল, কিছুটা আগালো বা গেল না, বা রোগীর অবহেলাটাই সবচেয়ে বেশি হয়, তখন যদি ক্রনিক হয়ে যায় তখন দেখা যায় যে আর কোনো অ্যান্টিবায়োটিক কাজ করে না। মানে এমন আমি রুগী প্রায় পেয়ে থাকি যে পিআইডি থেকে যে গাইনোকোলজিস্টরা অনেক কারণে তারা ফেইল করে, তার বিভিন্ন প্রকার অ্যান্টিবায়োটিক দেওয়ার পরেও কোনো সিএস করেও রেজাল্ট আসে না, তখন হয়তো আমরা পিআইডি নিয়ে কাজ করি। এখানে ইম্পর্টেন্ট হচ্ছে দিস ইজ ইনফ্লামেটরি ডিজিজ,
তো ইনফ্লামেশন সাবসাইড করা বা কমানো। তো ইনফ্লামেশন বিভিন্নভাবে কমানো হয়, পেইন কিলার দিয়ে বা অ্যান্টিবায়োটিক দিয়ে ইনফেকশন কমিয়ে সেটা করা হয়। কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যখন সেটা ক্রনিক হয়ে যায়, তখন এগুলো যখন আর কাজ করছে না, তখন আমরা যেটা করি, যেমন ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, এটা আমাদের ফিজিওথেরাপির একটা মডালিটিস। এটার মাধ্যমে আমরা যেটা অনেকে হয়তো জানে যে শর্ট ওয়েভ ডায়াথার্মি। আচ্ছা, এটা একটা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। এটা হচ্ছে যে আলোর যে আমরা যে বিভিন্ন সূর্যের রশ্মির একটা অংশকে আমরা মেশিনের মাধ্যমে রোগীকে পেলভিসে আমরা দিয়ে থাকি মেশিনের মাধ্যমে। তো দিলে যেটা হয়, এটা কনসেন্ট্রেট ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। তাহলে আমরা যদি অ্যাবডোমেন বা লোয়ার অ্যাবডোমেন এবং ওইভাবে আমাদের সেট করে মেশিনে আমরা রেগুলার 10 মিনিট করে বা 15 মিনিট করে যদি পিআইডিতে ইউজ করি, তার দেখা যায় ইনফ্লামেশনটা কমে যায়। লোকাল যে ইনফ্লামেশনটা থাকে সেটা কমে যায়। তখন ওনাদের যে ওষুধগুলো ওনারা দিয়েছে ওগুলো আবার কিন্তু কাজ করা শুরু করে দেয় অনেকভাবে। এবং পাশাপাশি আমরা রোগীদের বিভিন্ন এক্সারসাইজ করিয়ে থাকি। পেলভিক মাসেল, ফ্লোর মাসেলের এক্সারসাইজ খুবই ইম্পর্টেন্ট, ব্যাক মাসেল এক্সারসাইজ, অ্যাবডোমিনাল মাসেলসের এক্সারসাইজ। মাসেলগুলো যখন স্ট্রেনথেন বাড়ে তখন দেখা যায় পাশাপাশি বিভিন্ন এক্সারসাইজ এবং থেরাপির মাধ্যমে পিআইডিটা হয়তো আমাদের কন্ট্রোলে নিয়ে আসে। কিন্তু আমি বলবো যেন ক্রনিকের যেন না যায়, মানে শুরুতেই যেন একজন ভালো গাইনি ডাক্তার দেখে সমাধান করে ফেলে। আমি এখানে একটু অ্যাড করতে চাই, যেটা খুবই কমন প্রবলেম, যে পিআইডি নিয়ে ব্যথা ভুগতে ভুগতে তো সে একটা ক্রনিক স্টেজে পৌঁছে গেছে। তখন গিয়ে দেখা যায় যে ডাক্তার দেখাচ্ছে, দৌড়ঝাঁপ করতেছে এবং শেষ চিকিৎসা অপারেশন। যে এবং তাদের মধ্যে এটা বদ্ধমূল ধারণা থাকে যে আমার ওইখানে ইনফেকশন, আমার জরায়ুতে ইনফেকশন, জরায়ু ফেলে দিলেই হয়তো ব্যথাটা চলে যাবে বা পেনটা চলে যাবে। কিন্তু আসলে আদৌ এটা হয় না, কারণ আমার এটা ইনফেকশন প্রসেস, ইনফ্লামেটরি প্রসেস। শুধু কিন্তু আমার জরায়ুর মধ্যে থাকে না, জরায়ু দিয়ে, টিউব দিয়ে, এটা আমার পেলভিক অর্গানের অন্য অর্গানে, বাউল মানে আমাদের খাদ্যনালী, এগুলি সবগুলিতে ছড়িয়ে যায়। সো তখন অপারেশন হয়তো অনেকেই করেন এবং ডাক্তারদের কাছে এটা সবচেয়ে অস্বস্তিকর বিষয় যে অপারেশনের পরে রোগী এসে যখন বলেন আমার তো পেন আগের মতোই আছে। এটা আমাদের জন্য খুব মানে যেহেতু পেইনটা ছড়িয়ে গেছে অন্য জায়গায়, পেইনটা কারণ তাকে আমরা হয়তো পিআইডি হিসেবে, পিআইডির একটা ট্রিটমেন্ট সার্জারি আছে, কিন্তু এটা বোঝা যাচ্ছে না যে তার কতটুকু মানে চলে গেছে। ফেসবুকে দর্শক সংযুক্ত হয়েছেন, আমরা ফেসবুক থেকে প্রশ্নটা দেখে আসি। নাদিয়া জিনান উনি লিখেছেন, আমার বয়স 23, আমি বিবাহিত, বেবি আছে, বয়স 2 বছর, নর্মাল ডেলিভারি হয়েছিল। বেবি হওয়ার পর থেকে আমার কোমরের লাস্ট হাড্ডিতে বসলে খুব পেইন হয়, মনে হয় কিছু যেন নিচের দিকে গেঁথে যাচ্ছে, এটা ট্রিটমেন্ট কি? এটা আসলে আমার যেটা মনে হয়, রোগী আপার যেহেতু মহিলা রোগী, যেটা হওয়ার পর এটা হয়েছে, এটা আপার সাথে আপাও কিছু বলবে। তারপর আমার কাছে যেটা মনে হয়, দিস ইজ কক্সিডাইনিয়া, আমরা প্রায় এই রোগীগুলো পেয়ে থাকি। এইটা একেবারে কমন, মানে যখন প্রেগনেন্ট ওমেন থাকে তখন তার ওই যে আমরা এর আগে বলছিলাম বিরতির পূর্বে যে তার মাসেলস রিল্যাক্স হয়ে যায়। তারপরে আমি আরও বলছি যে মহিলাদের বসার কিছু ব্যাপার থাকে, তাদের পারিবারিক কাজ করতে হয়, সে নিচে বসে পিড়ি বা মোড়াতে বসে বা নিচে বসে বসে কাজ করতে হয়। এই যে দীর্ঘ সময় কাজ করা থেকে যে কক্সিস থাকে, কক্সিস এক প্রেগনেন্সিতে তো সেটা এমনি লেক্স হয়ে অনেক নিচে নেমে আসে, প্লাস সেটা ওয়াইড হয়, পেলভিসটা ওয়াইড হয়, কারণে প্রেগন্যান্সিতে যেহেতু ওয়েট বিয়ার করে সেটা আছে। আর পাশাপাশি যে বসে নিচে বসা থেকে যখন বসে তখন কিন্তু কক্সিসে ইনজুরি হয়, মানে যেই জায়গাটায় বসে সাধারণত আমরা যখন বসি তখন কিন্তু কক্সিসে কোনো প্রকার টাচ লাগার কথা না। কারণ হচ্ছে দুই যে আপনার যে পেলভিস বোন আছে, বোনের যে মানে বোনের নিচের অংশ দিয়ে সেটা কিন্তু পাস হয়ে যাওয়ার কথা, স্পাইনের উপর দিয়ে কোনো প্রেসার নিচে যাওয়ার কথা না। কিন্তু এই রোগীর ক্ষেত্রে সে হয়তো নিচে বসে বসে, মহিলারা বিভিন্ন কাজ করে প্রেসার পড়ে, তখন অনেকক্ষণ বসে থাকার পর রোগী কমপ্লেইন করে উঠতে গেলে তার তীব্র ব্যথা হয়, এবং যদি সে শক্ত জায়গায় বসে আরও বেশি ব্যথা হতে পারে। যতই সে শক্ত জায়গায় বসবে ততই তার ব্যথাটা বেশি হবে। স্পেশালি রোগী কমপ্লেইন করে যে রিক্সা চড়তে পারে না, বা নিচে বসতে পারে না, বা পিড়ি মোড়া বা কোথাও বসতে পারে না, বা সামনে ঝুঁকে কাজ করলে তার ব্যথাটা, এটা আমরা ডাক্তারি ভাষায় কক্সিডাইনিয়া বলি। এবং এইটার চিকিৎসা হচ্ছে থেরাপি, খুবই আদর্শ এবং উৎকৃষ্ট ট্রিটমেন্ট। অনেক সময় ব্যথার ওষুধ খেতে পারে, সেটা ডাক্তার সাহেবরা যদি দিয়ে থাকে বা ওনারা গাইনোকোলজিস্টরা দিয়ে থাকে, সেটা পাশাপাশি সাহায্যকারী চিকিৎসা হিসাবে ভালো কাজ করে। কিন্তু মূলত এখানে তাকে থেরাপির পাশাপাশি তার আমরা বিভিন্ন বসার ভঙ্গি কারেকশন করে দিই, যে বসতে হবে কিভাবে, পিড়ি বা মোড়াতে জীবনও বসা যাবে না। এই জিনিসগুলো আমাদের কিন্তু দেশে অনেকাংশেই কোমর ব্যথা রোগী বাড়িয়ে তুলছে। মানে আমরা নিচে বসে বসে কাজ করে, বা পাশ্চাত্য যে ওয়ার্ল্ড আছে বা সারা বিশ্বেই
কিন্তু আসলে এই সকল ডিভাইসের তেমন কোনো ব্যবহার নেই আমাদের দেশে হয়ে থাকে। তো আমরা এখন বলবো রোগীদের যাদের এই সমস্যা হয়েছে তারা যেন স্পেশালিস্টের শরণাপন্ন থেরাপি নিলে এই সমস্যাগুলো চলে যাবে, এবং আমরা বিভিন্ন বসার ভঙ্গি নিয়মকানুন এগুলো শিখিয়ে দিলে ওনারা ভালো থাকতে পারবে। আমি আপনার কাছে আরেকটু আসি যে ইউটিআই বা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, এটাও কিন্তু মহিলাদের খুব হয়ে থাকে এবং এটার কারণে ব্যথা হয়, পেটে ব্যথা হয়, এই বিষয়টা একটু বিস্তারিত জানতে চাই। আগে বলেছি শুরুতে যে আমাদের মেয়েদের পেলভিক অর্গানগুলি আমাদের তলপেটে অবস্থিত, এবং আমাদের জরায়ুর সামনেই একদম থাকে ইউরিনারি ব্লাডার বা প্রস্রাবের থলি যেটা। এবং আমাদের মেয়েদের আরেকটা খুব কমন হয়, প্রস্রাবের থলি তো ছেলে মেয়ে সবারই সামনে, কিন্তু মেয়েদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রস্রাবের ইনফেকশনটা বেশি হচ্ছে। কেন হচ্ছে? কারণ হচ্ছে মেয়েরা সব জায়গায় কিন্তু আসলে তারা প্রস্রাব করতে পারতেছে না, তারা হ্যাবিচুয়ালি তারা জমিয়ে রাখতেছে। এই জমিয়ে রাখাটাই একমাত্র কারণ। আমরা অনেক বড় কারণ বিস্তারিত জানবো, একটা ফোন নিয়ে আসি। হ্যালো, আসসালামু আলাইকুম, কে আছেন দর্শক আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। জি দর্শক, আপনার সমস্যার কথা বলুন, নাম বলে আপনার সমস্যার কথা বলুন। আমি একটু স্যারের সাথে কথা বলতে চাচ্ছি। জি বলুন, আমি শুনতে পাচ্ছি। আমার বয়স হচ্ছে 30, আমার নাম সুখী, একটাই ছেলে। তো আমার কোমরে অনেক ব্যথা, ইদানিং আমার ঘাড়ে ব্যথা করে, কোমরে ব্যথা করে এবং হাঁটুতে অনেক ব্যথা করে। আমার একটাই ছেলে, ও ক্যাডেটে পড়ে, তো আমাকে যখন যাতায়াত করতে হয় খুব দূরে, বাচ্চার কাছে যেতে হয়, তখন গাড়িতে উঠলে আমার বাম পাশটা খুবই মানে ব্যথা অনুভব করি এবং একটু ঝিমঝিম করে, কিন্তু কোমরের ব্যথাটা খুব বেশি। আমি একটু স্যারের সাথে কথা বলতে চাচ্ছিলাম। আচ্ছা, আপনার বয়স? ধন্যবাদ দর্শক। আচ্ছা, আমরা বয়সটা জেনে নেই। জি, আপনার বয়সটা কত? জি, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমার বয়স 30। আচ্ছা, আপনার এই কোমর ব্যথা কি কোমরেই থাকে? আপনি বলছিলেন কোমর ব্যথা, ঘাড় ব্যথা, হাঁটু ব্যথা। কোমর ব্যথাটা কি শুধু কোমরেই থাকে নাকি পায়ের দিকেও নামে বা পিঠে উঠে? আপনার কাছে এরকম মনে হয় আপনার কাছে? হ্যাঁ, আমার। আচ্ছা জি দর্শক, আমি উত্তর দিচ্ছি, বুঝতে পেরেছি। একজন স্পেশালিস্টের শরণাপন্ন হয়ে কনফার্ম করেন। আর যদি হাই হিল ব্যবহার করে থাকেন পরিত্যাগ করতে হবে। আর হচ্ছে অতিরিক্ত ওজন যদি আপনার হয়ে থাকে ওজন কমিয়ে ফেলতে হবে। এই যে অতিরিক্ত ওজনের কথা বললেন, এখানেও কি ফিজিওথেরাপির কোনো ভূমিকা আছে কিনা? অবশ্যই ফিজিওথেরাপির এখানে বিশাল ভূমিকা আছে। আসলে ওজনের বিভিন্ন কারণে হয়ে থাকে। একটা হচ্ছে অনেকের যেমন হাইপোথাইরয়েড, হাইপার থাইরয়েড, বিভিন্ন হরমোনাল সমস্যা থেকে হতে পারে। অবেসিটির অনেক কারণ আছে। তাছাড়া মানুষের যদি মুভমেন্ট কম করে, এক্সারসাইজ না করে, চলাফেরা না করে, না হাঁটে, বা ফুড হ্যাবিট থেকে হতে পারে, হাই রিচ খাবার থেকে হতে পারে। তো এই ক্ষেত্রে ওজন অবশ্যই আমরা বিভিন্ন টেস্টের মাধ্যমে যে কেন ওবেসিটি বা কেন তার অতিরিক্ত ওজন হলো সেটা যদি কনফার্ম করা যায়, বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে ল্যাক অফ অ্যাক্টিভিটি এবং ফুডের ডায়েটের বিভিন্ন সমস্যা থেকে হয়ে থাকে। তো আমরা এগুলো কারেকশনের পাশাপাশি তাকে বিভিন্ন প্রকার এক্সারসাইজ আমরা করে থাকি বা শিখিয়ে থাকি, যেটা আমরা বলি থেরাপিউটিক এক্সারসাইজ, যেটা রোগীর ওজন কমাতে অনেকাংশেই হেল্প করে। যেমন আমরা অনেক সময় ব্যাক পেইনের রোগী, কিন্তু আপনি জানেন যে আমরা পিএলআইডি রোগী প্রায় হসপিটালাইজড করে থেরাপি করি। তো রোগীর ধারণা আমরা তো শুয়ে থাকি, তো বা অনেকের ধারণা যদি শুয়েই রাখে যে 2-3 সপ্তাহ তাহলে তো ওজন আরো বেড়ে যাওয়ার কথা। কিন্তু খুবই মজার বিষয়, আমাদের এখান থেকে যখন একটা রোগী ভর্তি হয় অতিরিক্ত ওজন নিয়ে, যাওয়ার সময় দেখা যায় যে 3-4 কেজি ওজন কমে গিয়েছে। এর মূল কারণ হচ্ছে আমরা এখানে কিন্তু দিস ইজ এ রিহ্যাবিলিটেশন হসপিটাল, এবং এটা স্কুলের মতো। আমাদের স্কুলে যেমন এক এক সময় এক এক পাঠদান হয়, আমাদের এখানে বিভিন্ন থেরাপিগুলো হয়, বিভিন্ন এক্সারসাইজ হয়। প্রতিটা এক্সারসাইজে রোগীর কিন্তু এনার্জি লাগে, মানে তার প্রচুর এনার্জি লস হয়। আমরা এখানে আমাদের ডায়েটিশিয়ান আছে, আমরা এগুলা মেনটেন করে যখন বিভিন্ন থেরাপি দিই দেখা যায় ওজনটা, এবং সেই সাথে কাউন্সেলিং করেন তার ডায়েটটা কেমন হবে, এবং আসলে এটা একটা হলিস্টিক অ্যাপ্রোচে তাকে বলে দেওয়া হয়। এটা আসলে এখানকার একটা বড় ফ্যাসিলিটি যেটা ডিপিআরসি তে আছে। আমাদের সাথে একজন দর্শক আছেন, আমরা একটু ফোনটা নিয়ে আসি। অবশ্যই। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সাথে? আমি সুমন বলছিলাম উত্তরা দক্ষিণখান থেকে। জি, আমি যে বিষয়টা জানতে চাচ্ছিলাম, আমার মানে 1 বছর হয়েছে আমাদের বিয়ে হয়েছে। আমার ওয়াইফ ইন্টার ফার্স্ট ইয়ার ছাত্রী, তো ও গ্রামেই থাকে এবং ওদের কাছে কলেজে যখন ওর প্রচুর পরিমাণে পেটে ব্যথা বা কোমরে ব্যথা থাকে, তলপেটের দিকে ব্যথাটা বেশি হয়।
তো সেক্ষেত্রে অনেক সময় দেখা গেছে কলেজ থেকে আসতে গেলে রাস্তায় মানে প্যাড বেঁধে তারপরে হাঁটতে হয় বা প্রচুর পরিমাণে ব্যথাটা হয় এবং অনেক সময় বসে থাকলেও ব্যথাটা হয়। তো এই জন্যই আমি জানতে চাচ্ছিলাম যে আসলে এটা কিসের জন্য হচ্ছে। ওর যদি অ্যাপেন্ডিক্স অপারেশন হয়েছিল আজ থেকে 8 মাস আগে একবার অ্যাপেন্ডিক্স অপারেশন হয়েছিল। ধন্যবাদ দর্শক আপনার প্রশ্নের ব্যথাটা জন্য। কি মাসিকের সময় না সব সময়? দর্শক আপনি কি আমাদের সাথে আছেন? হ্যাঁ হ্যাঁ। ব্যথাটা কি সব সময় হয় নাকি শুধুমাত্র মাসিকের সময় হয়? না, ব্যথাটা সব সময় হয়, কম বেশি দেখা গেছে প্রতিদিনই ব্যথাটা থাকে। অনেক সময় স্কুলে অনেক কলেজে যখন যে বসে থাকে যাওয়ার সময় বেশি একটা ব্যথা থাকে না, বাট যখন বাড়িতে ফিরে আসে দেখা গেছে এসে অন্তত 1 ঘন্টার মতো রেস্ট নিতে হয়, অন্য কোনো কাজ বাজ করতে পারে না, শুয়ে থাকতে হয় বা দেখা গেছে ফুললি রেস্টে থাকে। তারপরে 1 ঘন্টা পরে অনেক সময় দেখা গেছে উঠে অন্য কোনো কাজ করতে পারে। আবার অনেক সময় দেখা গেছে যে ওই ঘুম থেকে উঠে সকালবেলা তাড়াহুড়ো করে কিছু করতে পারে না, উঠে অন্তত 1 ঘন্টা রেস্ট নিয়ে তারপরে দেখা গেছে যে কোনো কাজ বাজের জন্য আর প্রচুর পরিমাণে মাথায় পেন করে। আমরা বুঝতে পেরেছি দর্শক, আপনি আমাদের সাথে থাকুন এবং সমাধানটি জেনে নিন। আমার মনে হয় সমাধানটি শফিউল্লাহ প্রধান ভাইয়ের কাছে। রিউমাটয়েড আর্থ্রাইটিস বা এই কারণ সকালের দিকে তার স্টিফনেসটা থাকে, পরবর্তী সময়ে মানে সে আস্তে আস্তে কাজ করতে পারে। সেকেন্ডলি সে যখন স্কুলে বা কলেজে যাচ্ছে, যাওয়ার সময় প্রবলেম হচ্ছে না, সে যখন অনেকক্ষণ বসে থাকার পরে উঠতেছে তারপরে তার প্রবলেমটা ডেভেলপ করতেছে স্টিফনেসের জন্য। আমার মনে হয় আসলে উনি কি করবেন, ওনার ওয়াইফের বয়স যে বয়স ইয়াং লেডি, তো আসলে অনেক কারণে এই কোমর ব্যথা বা এই পেটের ব্যথা হতে পারে। অনেক সময় যে পেট ব্যথা যে শুধু কেবল এই মানে অ্যাবডোমিনাল সমস্যা থেকে হয় তা না, রেফার্ড পেনও আসতে পারে, কোমরের থেকে আসতে পারে। আর ওনার যেটা মনে হচ্ছে, আমার কাছে যেটা মনে হয় যে ওনার ফিজিক্যাল ফিটনেসে কিছুটা প্রবলেম আছে। যেহেতু স্টুডেন্ট একদিক দিয়ে, সে আরেক দিক দিয়ে হচ্ছে সে বিবাহিত, এইসব কারণে অনেক কারণ হতে পারে। অনেক সময় দেখা যায় যে বসার ক্ষেত্রে স্টুডেন্টদের আমরা কিন্তু আগে কিন্তু এই জিনিসগুলো ডেভেলপ করে নেই বাংলাদেশে। এখন কিন্তু আমরা প্রত্যেকটা স্টুডেন্টদেরকে বারবার ওয়ার্নিং দিচ্ছি যে কোনো অবস্থাতেই কোনো মেঝে বা খাটে বা ফ্লোরে বসে যেন পড়ালেখা না করে, খুবই ইম্পর্টেন্ট। কিন্তু আমরাও কিন্তু ছোটকালে ওইভাবে পড়ে আসছি, আমরা কিন্তু জানতাম না, কিন্তু মিডিয়ার প্রচার ছিল না, স্পেশালিস্টের অভাব ছিল, অনেক সময় ডাক্তারি এই জিনিসগুলো ভাবে প্রচারিত হয় নাই। এখন আমাদের এই জিনিসগুলো ফোকাস করতে হবে যে একজন স্টুডেন্ট সে পড়ালেখা করবে কিভাবে। অবশ্যই তাকে চেয়ার টেবিল বসে ব্যবহার করতে হবে। এবং অনেক সময় স্কুলে দেখা যায় যে টুল থাকে বা যেখানে সে বসে, সে বসা টুল এবং উঁচু টুল এবং যেটাতে বসে সেটা অনেক সময় বেশি ডিস্টেন্স থাকে। এগুলা কিন্তু সায়েন্টিফিক তৈরি করা উচিত, মানে যে কোনো ভাবে একটা জিনিস তৈরি করে দিয়ে দিল। এখানেও একটা এডুকেশনের ব্যাপার আছে যে পস্টারাল এডুকেশন, যেটা এটা আসলে সবাইকে জানানো উচিত। হ্যাঁ, জানানো উচিত। এবং এছাড়া আমার মনে হয়, আমি একটু ইন্টারেক্ট করি, আমার মনে হয় যে আপনি যেটা বলতে চাচ্ছেন ফিজিক্যাল অ্যাক্টিভিটিটা কম, মানে আমাদের সময় আমরা করতাম কিন্তু তারপরে তো খেলাধুলা করতাম, কাজে আমাদেরটা ওভারকাম হয়ে গেছে, কিন্তু ওরা তো আর খেলাধুলা সেরকম স্কোপ পাচ্ছে না, সো ওদেরটা রয়ে যাচ্ছে। তো এটা যেমন উন্নত বিশ্বে, ইভেন কি আমি চায়না তো দেখেছি যে তারা করে স্কুলে যে বসার চেয়ারগুলোকে আপনার ফিক্সড করে দিয়ে এবং একটা সামনে কিছু দিয়ে রাখে যেন বাচ্চারা সামনে না ঝুঁকে, সোজা করে বসার জন্য। এটা এডুকেশন দেওয়ার জন্য, এগুলো ট্রেনিং দেওয়া হয়। তো যেহেতু কলেজে যায় হয়তো সারাক্ষণ বসে থাকে বা অনেক সময় বান্ধবীদের সাথে কথা বলার সময় হয়তো কুজো হয়ে বসে বা বিভিন্ন কারণে কোমরের সমস্যা হতে পারে এবং শোয়া থেকেও সমস্যাগুলো হতে পারে। যা কিছু হোক না কেন দর্শক, ওনাকে আপনি দ্রুত একজন স্পেশালিস্টের শরণাপন্ন হয়ে প্রয়োজনে কিছু টেস্ট করলে সমস্যাটা পাওয়া যাবে। আপাতত কোমরে কিছুদিন গরম শেক দিয়ে দেখতে পারে, যদি সে সাঁতার জানে, সাঁতার বেস্ট এক্সারসাইজ, সাঁতার কেটে দেখতে পারে। আর না হলে অবশ্যই বিশেষজ্ঞের শরণাপন্ন চিকিৎসা নিলে আশা করি উনি ইমপ্রুভ হয়ে যাবে, ভালো হয়ে যাবে। ফেসবুক পেজে আমাদের একজন দর্শক আছেন, আমি সেটাতে চলে যাচ্ছি। শামিমা ইয়াসমিন কিয়া লিখেছেন, আমার এজ 22, আমি লাস্ট 8 মান্থ ধরে কোমরের ডান সাইডে ব্যথা হচ্ছে। ডক্টর 6 মাস ক্যালসিয়াম আর পেইন কিলার দিল, বাট কমছে না। আমার এক জায়গায় বসে থাকলে উঠতে পারি না, পা ব্যথা করে আর অবশ লাগে। আমি এখন কি করতে পারি প্লিজ জানাবেন। একেবারেই আপনার সিমটোমেটিক প্রবলেম, প্রায় রোগীর আসে আমাদের কাছে যে কোমরের এক পাশে ব্যথা। উনি কিন্তু বলছে যে অনেকক্ষণ বসে থাকলে পা অবশ হয়ে যায় বা ঝিঝি করে হয়ে আসে। তো ওনার বয়সও কিন্তু বেশি না। এটা
ক্লিনিক্যালি এটা একটা মনে হচ্ছে যে ডিস্ক প্রলাপসের সমস্যা বা মেরুদণ্ডের কশেরুকার সমস্যা, যেটা আমরা পিএলআইডি বলে থাকি বা স্লিপ ডিস্ক বলে থাকি, অনেক সময় আমরা সেটা সায়াটিকা বাত বলেও পরিচিত বাংলাদেশে। এই সমস্যাটা প্রায় হয়ে থাকে। এটা হচ্ছে আপনার ডিস্ক মেরুদণ্ডের যে কশেরুকা থাকে, অনেক সময় কশেরুকা ফেটে গিয়ে নার্ভে কম্প্রেশন করে, তখন এক সাইডে ব্যথাটা হয়। সেটা যদি রাইট রুটে কম্প্রেশন হয় বা মেরুদণ্ডের যেই পাশে মানে রুটটা আপনার পায়ে গেল, তখন ডান পাশে হবে। যদি বাম পাশে হয়, বাম পাশে হতে পারে। দুই সাইড মানে দুপাশে হলে বাইল্যাটারাল হতে পারে, অথবা পোস্টেরিয়র কর্ড কম্প্রেশন হতে পারে। তো অনেক কারণে মানে অনেক জায়গায় এই সমস্যাটা হতে পারে। অনেকক্ষণ বসে থাকলে ব্যথাটা যেহেতু অবশ হয়ে যায়, অনেক সময় রুগী বলে যে তার কাছে মনে হয় যে পাটা বিশাল ভার হয়ে গিয়েছে, বা কিছু দূর হাঁটার পর তাকে দাঁড়িয়ে যেতে হয়, একটু রিল্যাক্স হলে আবার সে হাঁটতে পারে। তো এই ক্ষেত্রে আগে ডায়াগনোসিসটা কনফার্ম করতে হবে, এবং উনি যে চিকিৎসা অলরেডি নিয়ে ফেলেছে, যে পেইন কিলার এবং ক্যালসিয়াম খেয়ে সমাধান করার চেষ্টা করেছে, যেহেতু ভালো হচ্ছে না, আমি বলবো উনি যেন একটা এমআরআই করে ফেলে। কোমরে এমআরআই করলে খুব সহজেই ডায়াগনোসিসটা কনফার্ম হয়ে যাবে। আর ক্যালসিয়ামের ব্যাপারটা আমাদের দেশে একটু মিথ আছে, এটা বলা দরকার। আসলে ব্যথা হলি বা যে কোনো বাত ব্যথা হলে একটু মানে ব্যথার কথা বললে দেখেন 22 বছর বয়সে ক্যালসিয়াম ঘাটতি হওয়ার কোনো পসিবিলিটি নেই। আর বাংলাদেশে মানুষ যেই খাবার খায়, মানে আমাদের দেশে এখন কিন্তু কেউ না খেয়ে থাকে না, কোথাও এমন কোনো নজির পাবেন না। বেশিরভাগ মানুষই খাবার খায়, হয়তো খাবারে ভেজাল আছে, কিন্তু পর্যাপ্ত ক্যালসিয়াম আছে আমাদের খাবারের ভিতরে। ক্যালসিয়ামের ঘাটতি আসলে তেমন নাই বললেই চলে। ক্যালসিয়াম ব্লাড ক্যালসিয়াম লেভেল দেখে খেলে বেটার হয়। তো আমি মনে হয় উনি একটা এমআরআই করলে সমস্যাটা ডায়াগনোসিসটা কনফার্ম হয়ে যাবে। দেন এটার আধুনিক চিকিৎসা, যেটা আমরা বলছি বারবার, যে থেরাপিউটিক বিভিন্ন থেরাপির মাধ্যমে এই চিকিৎসাগুলো দেওয়া হয়, এবং ব্যথার ওষুধ এখানে খাওয়ার কোনো প্রয়োজনই হয় না। তো আমি আশা করি একজন স্পেশালিস্টের শরণে পড়লে এটা সমাধান হয়ে যাবে। আসলে মহিলারা বিভিন্নভাবে ব্যথায় ভুগে থাকে, এবং তারা কিন্তু সহজে আসতে চায় না। আপা যেটা বলছিলেন যে তারা বেরিয়ে আসুক, এবং আমি পার্টিকুলারলি দর্শকদের উদ্দেশ্যে বলবো যে যারা আপনারা কোমর ব্যথা এবং পেট ব্যথায় ভুগছেন, তারা এটাকে পুষে না রেখে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হবেন। গাইনোকোলজিস্টের সাথে দেখা করতে পারেন, যেমন ডিপিআরসিতে এই সুবিধাগুলো রয়েছে। আপনারা সেখানে এসে গাইনোকোলজিস্টকে দেখিয়ে ফিজিওথেরাপি নিতে পারেন। এই সমস্ত ফ্যাসিলিটিগুলো আপনারা এখানে পাবেন। আমরা অনুষ্ঠানের আজকে একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এত ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দেবার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা চেষ্টা করেছি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার। সময় স্বল্পতার কারণে আমরা সব ফোন নিতে পারিনি বলে আন্তরিকভাবে দুঃখিত। দেখা হবে আগামী পর্বে একই সময়ে একই চ্যানেলে। অনুষ্ঠানটি পুনঃপ্রচার করা হবে বৃহস্পতিবার রাত 1:30 সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ সবাইকে।